আসসালামু আলাইকুম। সিদ্ধান্ত একটি, ফলাফল হাজারেরও অধিক। কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে সঠিক। সচরাচর আমি সোশ্যাল মিডিয়ায় কথা বলি না, তবে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনারা জানেন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সহ বিভিন্ন শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের বেতন কাঠামো নিয়ে আন্দোলন করছেন। উক্ত আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি কমিশন গঠন করেছেন। উক্ত কমিশন অনলাইন ভিত্তিক একটি জরিপ চালাচ্ছেন। জরিপটির নাম জাতীয় বেতন স্কেল বিষয়ক অনলাইন জরিপ 2025। এই জরিপে কিভাবে আমরা আমাদের মতামত প্রদান করব এবং রাষ্ট্রের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি কিভাবে দূর করা যায় এই নিয়ে আলোচনা করব। চলুন স্ক্রিনে দেখা যাক কিভাবে আমরা আমাদের মতামত প্রদান করব। ভিডিওটা হয়তো একটু বড় হবে, তবে পুরোটা দেখলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আমি আমার ভিডিওতে এই লিঙ্কটা দিয়ে দেব। এর বাইরেও আপনারা যদি গুগলে এসে বেতন কাঠামো 2025 বলে সার্চ করেন, তাহলে এই যে জাতীয় বেতন স্কেল বিষয়ক অনলাইন জরিপ 2025, জাতীয় বেতন কমিশন 2025 এইটা পাবেন। এটাই ক্লিক করলে আপনারা সরাসরি এই তথ্য দেওয়ার যে জায়গাটা সেখানে চলে আসবে। তো এখানে তথ্য প্রদানকারীর ধরন শুধুমাত্র যে সরকারি কর্মচারী বা স্বায়ত্তশাসিত কর্মচারীরাই দিতে পারবে এটা নয়, সাধারণ নাগরিকরাও তাদের মতামত এখানে উপস্থাপন করতে পারবে। তো আসেন আমরা দেখি যে কিভাবে এটা পূরণ করা যায়। প্রথমে আমি আমার জীবিকাটা এখানে নির্ধারণ করে দিলাম। এর পরবর্তীতে আমি কোন জেলা থেকে বিভাগ থেকে বলছি সে জায়গাটা, এরপরে জেলা সিলেক্ট করে শুরু করুন। তো আমি আমার তথ্যগুলো আগেই পূরণ করে রাখছিলাম আপনাদের সুবিধার্থে, যাতে ভিডিওটা বেশি লং না হয়। এই জন্য জাস্ট আমি আমার তথ্যগুলো হাইড করে কি কি প্রশ্ন আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আছে উত্তরদাতার নাম। আপনি এখানে আপনার নাম দিবেন, আপনার পদবি দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, অফিসের নাম দিবেন, আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপরে আছে আপনার বয়স। আপনার বয়সটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনার লিঙ্গটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। প্রতিষ্ঠানের ধরন, সেটা কি সরকারি নাকি স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় সংস্থা, যে কোনো যেটা আপনার ভিতরে হয় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনার চাকরির মেয়াদ কতদিন, মানে আপনি কত বছর ধরে এই চাকরিতে আছেন সেটা। তারপরে আপনার গ্রেড, আপনি কততম গ্রেডে এখন কর্মরত আছেন। অফিসের অবস্থানটা কোথায় সে জায়গাটা আপনি এখান থেকে সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে যাবেন। আপনার বর্তমান মূল্য, আপনার বর্তমান মূল বেতন কত, আপনার মূল বেতনটা এখানে লিখে দেবেন। প্রাপ্ত মূল বেতনের আপনার প্রয়োজনীয় মাসিক খরচ মেটাতে যথেষ্ট কিনা। আমি মনে করি আমারটাই না, এই জন্য আমি না দিয়ে দিয়েছি। আপনি যদি মনে করেন যে আপনার হচ্ছে মূল বেতনে আপনার প্রয়োজনীয় মাসিক খরচ মেটাতে যথেষ্ট, তো আপনি হ্যাঁ দিতে পারেন। আমার মনে হয় না যে এখন পর্যন্ত কেউই তার মূল বেতনে তার মাসিক খরচ মেটাতে পারছে। তারপরে যদি উত্তর না হয়, আমি যেহেতু উত্তর না দিয়েছি এই জন্য আমার নতুন আর একটা প্রশ্ন করছে যে যদি উত্তর না হয় তবে আপনি কত শতাংশ বেতন বৃদ্ধি করাকে যথা উপযুক্ত বলে মনে করেন। আমার মনে হয়েছে 80%। কেন 80%? একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে বর্তমান সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা। আমি সর্বনিম্নটা দিয়েই ধরি। তো সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা। এখন ৮,২৫০ টাকা দিয়ে আসলেই কি ৮,২৫০ টাকা দিয়ে আসলেই কি সেটা সম্ভব, জীবন জীবিকা চালানো সম্ভব? আমার মনে হয় সম্ভব না। এই জন্য যদি সর্বনিম্ন বেতন ৮,০০০ টাকার জায়গায় ১৬,০০০ টাকা হয়, তাও কিছুটা বর্তমান সিচুয়েশন অনুযায়ী। তো সেই জন্য আমি এখানে যেহেতু সর্বোচ্চ ৮০% বেশি দেয়া আছে, আমি এটাই সিলেক্ট করে দিয়েছি। তারপরে আপনার গড় মাসিক ব্যয় কত টাকা এখানে। এখন আমি এখানে ৪ জন পরিবারের, মানে ৪ জন পরিবার সদস্য নিয়ে একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে কত টাকা হতে পারে। তো খাদ্য ও পানীয় ক্রয় বাবদ যদি প্রতি ব্যক্তি ২৫০০ টাকা করেও ধরা হয়, তাহলে ৪ জনের একটা পরিবার চালাইতে ১০,০০০ টাকা প্রয়োজন হয় শুধু খাবার বাবদ।
বাড়ি ভাড়া ঢাকা শহরে সর্বনিম্ন যদি আপনি দেখেন তাও 12,000 টাকার নিচে কোনো বাড়ি ভাড়া নেই। তারপরে ইউটিলিটি চার্জ, আপনার গ্যাস বিল, কারেন্ট বিল, আপনার পানির বিল, ময়লা বিল, আপনার হচ্ছে নেট বিল, সব কিছু দিয়ে আমি সর্বনিম্ন ধরছি 4,000 টাকা। চিকিৎসা ব্যয় ধরেন 5,000 টাকা। এখন 2টা বাচ্চা যদি আপনি হচ্ছে পড়াতে যান, তাহলে আমার মনে হয় 10,000 টাকার নিচে পড়ানো সম্ভব না বর্তমান সময়ে। তার বই রয়েছে, তার টিচার রয়েছে, তার স্কুল খরচ রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে। সব কিছু মিলাই 2টা বাচ্চা যদি আপনি একজনের 5,000 টাকা করেও ধরেন, তাহলে 2টা বাচ্চার জন্য 10,000 টাকা প্রয়োজন। যাতায়াতের জন্য 4,000 টাকা ধরছি, এবং অন্যান্য বিভিন্ন খরচ আপনার 5,000 টাকা। তো একটা 4 জন সদস্যের একটা পরিবার চালাতে গেলে সর্বনিম্ন আপনার 50,000 টাকা খরচ ঢাকা শহরে। আমি আমার ঢাকা শহরের হিসেব করে এটা দিয়েছি। তো আপনাদের যদি এখানে কারোর দ্বিমত পোষণ হয় বা আপনার যদি হচ্ছে মনে হয় কম বা বেশি, আপনারা এখানে আপনাদের হিসেব করে দিতে পারেন। তারপরে আসেন, বিদ্যমান 20টি গ্রেড আপনি কি সমর্থন করেন? আমি মনে করি না, কারণ 20টা গ্রেড আপনার সমাজে বৈষম্য তৈরি করছে। আমি মনে করি এই যে জাতীয় বেতন স্কেল কাঠামো, এটা নিয়ে যে কাজ চলছে, এটা নিয়ে অনেক রকম মনে করেন হচ্ছে আলোচনা করছে, অনলাইনে করছে, অফলাইনে করছে, বিভিন্ন লোক বিভিন্ন মতামত দিচ্ছে। আপনি যদি একটু দেখেন, আমি একটা গুগল থেকেই করে রাখছিলাম যে ইনসাফ ভিত্তিক নবম পে স্কেলের প্রস্তাবনা। তারাও দেখেন 12টা ধাপ দিছে, 20টা গ্রেডের জায়গায় 12টা গ্রেড করছে। চতুর্থ শ্রেণীর জন্য একটা, তারপরে আপনার হচ্ছে তৃতীয় শ্রেণীর জন্য একটা, তারপরে দ্বিতীয় শ্রেণীর জন্য একটা, প্রথম শ্রেণীর জন্য হচ্ছে 1 থেকে 9টি। তো আমি মনে করি যে এই 12টা গ্রেডে নিয়ে আসা এটা যুক্তিযুক্ত। তারপরে আমার কেন মনে হয়েছে যে 20টার পরিবর্তে 12টা করা উচিত, সেটার উত্তর কি? 20টি গ্রেড থাকার কারণে প্রথম গ্রেডের কর্মকর্তা ও 20তম গ্রেডের কর্মচারীর বেতন কাঠামোর মধ্যে একটি বিশাল বড় পার্থক্য তৈরি হয়, যা বর্তমান বৈষম্য তৈরি করছে সমাজে। তারপরে আসেন, প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? এখানে 1:8 আছে, 1:10 আছে, 1:12 আছে এবং অন্যান্য। তো আমি মনে করি 1:4টাই বেটার, যাতে একজন প্রথম গ্রেডের কর্মকর্তা এবং একজন হচ্ছে 12তম গ্রেডের কর্মচারীর ভিতরে আকাশ পাতাল পার্থক্য না হয়। কারণ একজন প্রথম শ্রেণীর কর্মকর্তারও আপনার যে সে খাবার খায় বাজার থেকে, যে সবজি কিনে খায়, একজন 20তম গ্রেডের কর্মচারীও সেই বাজার থেকেই একই সবজি কিনে খায়। তো তার বেতন যদি আপনি 78,000 টাকা দেন এবং কর্মচারীর বেতন সর্বনিম্ন হচ্ছে 20তম গ্রেডের কর্মচারীর বেতন যদি 8,200 টাকা দেন, তাহলে সে চলবে কিভাবে? এটা তো একটা মানে আকাশ পাতাল পার্থক্য তৈরি করে ফেলে, বৈষম্য তৈরি করে ফেলে সমাজে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে 1:4 ঠিক আছে। এখন সরকারের কাছে আসলে প্রস্তাবনা কতটুকু যাচ্ছে, কিভাবে যাচ্ছে আমি জানি না, তবে আমার মনে হয় বেশিরভাগ আপনার হচ্ছে 1:10 যাবে। তো 1:10 যদি যায়, তাহলে আমার মনে হয় সেই যে লাউ সেই কদুই হয়ে যাবে। কারণ এখন বর্তমান 78,000 টাকা হচ্ছে আপনার প্রথম শ্রেণীর প্রথম গ্রেডের হচ্ছে কর্মকর্তা। সেই হিসেবে যদি 1:10 হয়, তাহলে সেই আপনার 7,800 টাকা হবে 20তম গ্রেডের কর্মচারীর জন্য। তাহলে সেই পার্থক্য, যে পার্থক্য, সেই পার্থক্যই থেকে যাবে। তাই আমার যেটা মনে হয় যে 1:4টা আমার কাছে মনে হয়েছে, আমি 1:4 দিছি। আপনার যেটা মনে হয় আপনি সেটা দিতে পারেন। আসেন, তারপরের প্রশ্ন হচ্ছে, বিদ্যমান বেতন কাঠামো কী কী ধরনের অসঙ্গতি রয়েছে বলে আপনি মনে করেন? আমার প্রথম পয়েন্ট হচ্ছে আন্তঃবেতন বৈষম্য, যেটা আমি বলছি যে প্রথম গ্রেড এবং 20তম গ্রেডের ভিতরে আকাশ পাতাল একটা পার্থক্য রয়েছে, সেই বৈষম্য। পর্যাপ্ত প্রারম্ভিক বেতন। তারপরে আছে অন্যান্য, টাইম স্কেল বা সিলেকশন গ্রেড আমি দিলাম না, আমার মনে হলো না এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য কিছু বিষয় রয়েছে এখানে। সেটা হচ্ছে একজন প্রথম হতে নবমতম হচ্ছে গ্রেড, প্রথম গ্রেড থেকে নবমতম গ্রেড পর্যন্ত কর্মকর্তারা 100% আপনার আবাসন সুবিধা পায়, চলাফেরার জন্য গাড়ি পায়। কিন্তু আপনার 11তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত
তাদের কি সরকারি আবাসন সুবিধা সরকার প্রদান করতে পারে 100%? আমার মনে হয় না, হয়তো 10% সরকার হচ্ছে প্রদান করতে পারে না। এর বাইরে আপনার রয়েছে অফিসের যাতায়াতের জন্য সরকার হচ্ছে গাড়ি দিতে পারে না কর্মচারীদের, কিন্তু কর্মকর্তারা যারা প্রথম থেকে হচ্ছে নবম গ্রেড বা দশম গ্রেড পর্যন্ত তারা কিন্তু 100% গাড়ি পাচ্ছে। এছাড়াও আপনার কর্মকর্তারা দেখেন 50 লক্ষ টাকা সরকার থেকে 50 লক্ষ টাকা শুধু গাড়ির লোন প্রদান করে কর্মকর্তাদের। আবার সেই গাড়ি মেনটেন্যান্সের জন্য প্রতি মাসে আপনার 25,000 টাকা করে প্রদান করে। তাহলে একজন 20তম গ্রেডের কর্মচারী এবং প্রথম শ্রেণীর হচ্ছে কর্মকর্তা, তাদের ভিতরে একটা বিশাল বড় বৈষম্য তৈরি করতেছে এই যে বর্তমান বেতন স্কেল এবং অন্যান্য সুযোগ সুবিধা এইটা। তো এটা আসলে কমায় আনা উচিত। দেশের ভিতরে যদি আপনি সামঞ্জস্যতা রাখতে চান তাহলে এটা একটা বিদ্যমান পর্যায়ে নিয়ে আসা উচিত। আচ্ছা, তারপরের প্রশ্ন, আপনি কি মনে করেন বিদ্যমান মূল বেতনের বার্ষিক ইনক্রিমেন্টের হার কি যথাযথ? আমার মনে হয়েছে যে না, বর্তমান আপনার 5% মূল বেতনের যে মূল বেতন সেটার 5% হচ্ছে বৃদ্ধি হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে না, আপনার 10% করা উচিত নিম্ন কর্মচারীদের জন্য, এবং তারপরে হচ্ছে আপনার পঞ্চম গ্রেড 4.5%, 3 থেকে 4তম হচ্ছে 4%, এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার 3.75%। তো আমার এইগুলো মনে হয়েছে, এবং কর্মচারীদের ক্ষেত্রে 6 থেকে 20তম গ্রেড এটা আমার 10% করলে মনে হয় যে একটা ঠিক হবে। তো আমি সেটা দিয়ে দিয়েছি, আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা দিতে পারেন। মূল বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট কোন ভিত্তিতে হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে বর্তমান যে পদ্ধতি রয়েছে যে বার্ষিক আপনার একটা পার্সেন্টেজ হারে, সেটাই ঠিক আছে। তারপরে আপনার এখানে আরও কিছু কিছু অপশান আছে, যেরকম শতকরা হার, তারপরে হচ্ছে মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে জীবনযাত্রার খরচ অনুযায়ী অন্যান্য। তো শতকরা হার যদি করা হয় সেখানে আবার বৈষম্য তৈরি হবে। আপনার একজন প্রথম গ্রেডের যে কর্মকর্তা থাকবে তার বেতন অনেক বেশি থাকবে, এবং হচ্ছে আপনার কর্মচারী যে 20তম গ্রেডের কর্মচারী থাকবে তারও হচ্ছে বেতন অনেক কম হবে। আবার মূল্যস্ফীতি যদি হয় তাহলে আপনার সেক্ষেত্রে আপনার প্রতি বছর আন্দোলন হবে, প্রতি বছর কর্মচারীরা হচ্ছে আন্দোলন করতে থাকবে যে আপনার সবজির দাম বেড়ে গেছে, বাড়ি ভাড়া বেড়ে গেছে, এটা বেড়ে গেছে, বেতন বাড়াতে হবে। তো এটা একটা বিষয় থাকবে। তারপরে হচ্ছে জীবনযাত্রার খরচ, সেই খরচ অনুযায়ী সেই একই আন্দোলন হবে, নানান ঝামেলা তৈরি হবে। তো আমার মনে হয় যে বর্তমান যে রকম আছে যে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে অটোমেটিক বাড়বে, সেটাই ঠিক আছে। তারপরে আপনার পরিবারের 6 সদস্যের জন্য বর্তমানে সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত বলে মনে করেন? তো আমি 18,400 টাকা দিছি। এই যে আমি যেটা বলছিলাম যে একটা যে সবাই তো অনলাইনে বা বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে একটা তাদের মতামত প্রদান করছে। তো আমার কাছে মনে হয়েছে যে এইটাই ঠিক আছে। 12টা গ্রেডে নিয়ে আসা, 20টা গ্রেড থেকে 12টা গ্রেডে নিয়ে আসলে মোটামুটি একটা জায়গায় আসবে, এবং সেখানে আপনার 16,000 যে 12তম গ্রেড থাকবে সেখানে আপনার 16,500 টাকা সর্বনিম্ন ধরছে তারা। তো আমি এইটার সাথে একমত হয়ে আমি হচ্ছে আপনার 18,400 টাকা দিছি, কারণ আমার মূল বেতনটা হচ্ছে আপনার 11তম গ্রেডের অনুযায়ী হয়, সেখানে আপনার 18,400 টাকা আছে, সেই হিসেবে আমি 18,400 টাকায় দিয়েছি। আপনার যেটা হয় আপনি সেটা দিতে পারেন। তারপরে হচ্ছে সকল কর্মচারীদের জন্য একই হারে বেতন বৃদ্ধি কি সমর্থন করেন কি না? সকল কর্মচারীদের জন্য একই হারে বেতন বৃদ্ধি কি সমর্থন করেন? আমি মনে করি না, কারণ আপনার প্রথম শ্রেণী এবং 20তম শ্রেণীর যদি একই ধরনের হচ্ছে বেতন বৃদ্ধি হয় একই পার্সেন্টেজ হারে, তাহলে সেটা সেই বৈষম্য যা তাই হয়ে যাবে। তারপরে হচ্ছে উত্তর যদি না হয় তাহলে আপনার পক্ষে আপনার কোন পদ্ধতি সমর্থন করেন আর কি। তো আমি এখানে সকল গ্রেডের জন্য, তবে নিম্ন গ্রেডের জন্য বেশি 11 থেকে 20তম গ্রেড, মানে সবারই বেতন বৃদ্ধি পাবে সেটা একটা পার্সেন্টেজ অনুযায়ী, তবে 11 থেকে 20তম গ্রেড তাদের একটু বেশি পরিমাণ হচ্ছে বাড়বে। এছাড়া আপনার হচ্ছে রয়েছে শুধুমাত্র নিম্নতর গ্রেডের জন্য বেশি 14 থেকে 20তম গ্রেড, আমি মনে করি না। তারপরে হচ্ছে সবার জন্য উচ্চ আয়ের জন্য কম, সবার জন্য তবে উচ্চ আয়ের জন্য কম না, এটা হচ্ছে তখন আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যাবে যে কার উচ্চ আয় বা কার হচ্ছে নিম্ন আয়, এটা তখন হচ্ছে ওইভাবে ডিক্লেয়ার করা থাকবে না, এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হবে।
তো আমি সেই হিসেবে মনে করি যে সকল গ্রেডের জন্য, তবে নিম্ন গ্রেডের জন্য একটু বেশি। তারপরে আপনি কি বর্তমানে রেশনের সুবিধা পান? আমি মনে করি না, বা আমার হচ্ছে রেশন সুবিধা নাই, তাই আমি না দিয়েছি। তারপরে হচ্ছে আপনার মূল বেতনের বিপরীতে বাড়ি ভাড়া বর্তমানে 35 থেকে 65 যথাযথ কিনা? আমি মনে করি না। তাহলে উত্তর যদি না হয় তাহলে কত শতাংশ হওয়া উচিত বলে আপনি মনে করেন? এখানেও একটা সিটি কর্পোরেশন, তারপরে আপনার চট্টগ্রাম সিটি, বিভাগীয় শহর, বিভিন্ন জায়গার জন্য আলাদা আলাদা তারা দিছে। তো আমার যেটা মনে হয়েছে, যেরকম ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এই জায়গাগুলোর জন্য বর্তমান যে বেতন স্কেল রয়েছে, যদি আপনার হচ্ছে 8,250, তাহলে তার 80 থেকে 90% হচ্ছে বাড়ি ভাড়া দেওয়া উচিত। কারণ এখানে ঢাকা শহরে বা গাজীপুরে, নারায়ণগঞ্জে এখানে আপনার সর্বনিম্ন 12,000 টাকার নিচে কোনো বাসায় পাবেন না আপনি। তারপরেও বর্তমান যে সিচুয়েশন, আপনি বাসা মানে মিরপুর বা হচ্ছে গুলশান, বনানী, উত্তরা এই সাইডে তো বাসা নাই বললেই চলে, আপনি এখন টুলেটই পাবেন না। আর বর্তমান নতুন একটা ব্যবসা চালু হয়েছে, সাবলেট ব্যবসা। আপনি যেখানেই যাবেন দেখবেন সাবলেট আছে, কিন্তু কোনো টুলেট নাই। যাই হোক, সেসব কথা এখন না যাই। তো আমার মনে হয়েছে যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য 80 থেকে 90%। চট্টগ্রামেও আপনার বাড়ি ভাড়া যথেষ্ট হচ্ছে বেশি, প্রায় ঢাকার সমান। তো সেই হিসেবে আমার মনে হয় যে আপনার চট্টগ্রামের জন্য 80 থেকে 90%, বিভাগীয় শহরগুলোয় 70 থেকে 80%, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য জেলাসমূহ বাসা ভাড়া অনেক কম, সেই হিসেবে 40 থেকে 50%, জেলা শহরগুলোয় 50 থেকে 60%, উপজেলা শহরে 40 থেকে 50%। তারপরে আপনি কি মনে করেন, বিদ্যমান মাসিক চিকিৎসা ভাতা 1500 টাকা যথেষ্ট? আমি মনে করি না, সেখানে সর্বনিম্ন আপনার 5,000 টাকা দেওয়া উচিত। আমি সেটাই সিলেক্ট করে দিয়েছি। তারপরের প্রশ্ন হচ্ছে, উত্তর না হলে প্রস্তাবিত নতুন স্কেলে নিম্নোক্ত সন্তান প্রতি শিক্ষার্থী মাসিক শিক্ষা ভাতা কত হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে করি সর্বনিম্ন 5,000 টাকা হওয়া উচিত। কারণ আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের হচ্ছে মাসিক বেতন কত? আপনি শুধুমাত্র যে যারা প্রথম গ্রেড বা মনে করেন যে হচ্ছে কর্মকর্তা, তাদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, আর একজন কর্মচারীর হচ্ছে একটা প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলেও পড়ানোর সামর্থ্য থাকছে না। তো একটা ইনব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে সমাজে। তো সেই হিসেবে আমার মনে হয় সর্বনিম্ন 5,000 টাকা হওয়া উচিত। নববর্ষ ভাতা বর্তমান 20% হারে রয়েছে, এটা সমর্থন করেন কিনা? আমি মনে করি না, এটা সর্বনিম্ন আপনার 40% হওয়া উচিত। তারপরে আপনি কি টিফিন ভাতা পান? না। প্রস্তাবিত বেতন স্কেলে টিফিন ভাতার যুক্তিযুক্ত হার মাসিক কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি সর্বনিম্ন 1,000 টাকা হওয়া উচিত। আপনি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পেশন ভাতা সমর্থন করেন কি না? আমি মনে করি যে না, কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পেশন ভাতা প্রদান করার দরকার নেই। এটা আরেকটা বড় মানে ইনব্যালেন্স তৈরি করবে সমাজে। কেন? আমার মতামত যেটা সেটা হচ্ছে, পেশন ভাতা প্রদান না করে বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদের এক মানদণ্ডে আনা উচিত, যেখানে সচিবালয় থেকে গ্রাম পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারী একই সুবিধা পাবেন। সকল কর্মকর্তা কর্মচারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে থাকবে। সবাই সব দপ্তরে চাকরি করার সুবিধা পাবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নিয়োগ দেওয়ার ক্ষমতা শুধুমাত্র বিপিএসসির থাকবে। সকল দপ্তর শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তাদের জনবল চাহিদা করবে। আচ্ছা, এখানে কিছু আমার যেটা মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে পেশন ভাতা দেওয়ার দরকার নেই। আপনি সকল কর্মকর্তা কর্মচারীকে একটা ছাতার নিচে নিয়ে আসেন, সচিবালয় থেকে শুরু করে গ্রাম পর্যন্ত যে যা রয়েছে সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন থাকবে। কিছু মনে করেন যে আলাদা, যেরকম পুলিশ, তারা শুধুমাত্র হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থাকবে, এবং আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী। বাদবাকি আপনার বেসামরিক কর্মচারী যত কিছু আছে তাদেরকে আপনার একই কাঠামোর ভিতরে নিয়ে আসা লাগবে। পদ নির্দিষ্ট একই থাকবে।
এবং এই যে মনে করেন যে প্রত্যেকটা দপ্তরগুলো আলাদা আলাদা নিয়োগ দেয়, এই নিয়োগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেখি যে দুর্নীতি। এই নিয়োগ দেওয়ার ক্ষমতা আমি মনে করি শুধুমাত্র প্রশাসন মন্ত্রণালয়ের থাকা উচিত, এবং সেটা বিপিএসসির মাধ্যমেই হওয়া উচিত। সকল দপ্তর তাদের যে পরিমাণ জনবল লাগবে সেই জনবল জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে চাহিদা করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সেই চাহিদা অনুযায়ী জনবল ডিস্ট্রিবিউশন করবে। এক্ষেত্রে আপনার দুর্নীতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনার পরীক্ষা যেটা হবে সেটা একই কাঠামোতে হবে, একই প্রশ্নের মনে করেন যে একটা ধারাবাহিকতা থাকবে, প্রশ্নের একটা ধারাবাহিকতা থাকবে, এবং দুর্নীতি কম হবে। সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে দুর্নীতি কম হবে। আর সবথেকে আরেকটা বিষয় হচ্ছে, আমরা বর্তমান যে সিচুয়েশন দেখছি, তখন একটা দপ্তরে যখন কেউ নিয়োগ পায়, সে ওই দপ্তরের কাছে সারা জীবন ওই দপ্তরেই চাকরি করা লাগে। এটা আর একটা বড় ধরনের সমস্যা। সরকারের কর্মকর্তা সবাই সরকারি, তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় যে কোনো দপ্তরে দিয়ে দিতে পারে। এতে আপনার যেটা সুবিধা হবে যে নির্দিষ্ট একটা জায়গার ভিতরে কেউ সীমাবদ্ধ থাকবে না। তো সবার বিভিন্ন দপ্তরে চাকরি করার সুবিধা পাবে। আর এতে আপনার নির্দিষ্ট একটা সময় পর অটোমেটিক আপনার পোস্টিং হবে। সেক্ষেত্রে মনে করেন যে এক জায়গায় কেউ শিকড় গেঁথে 10 বছর, 20 বছর, 25 বছর থেকে দুর্নীতি করার সুযোগটা পাবে না। তো সেই হিসেবে আমার মনে করি যে এই বিষয়গুলো লক্ষ্য করা উচিত। যাই হোক, পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপে সকল কর্মচারীদের সকল গ্রেড জন্য কি রেশন সুবিধা থাকা উচিত কিনা। আমার মনে হয়েছে যে না, রেশন সুবিধা প্রদান করা উচিত শুধুমাত্র আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী তাদেরকে, এবং পুলিশের। তাছাড়া কারোর রেশন সুবিধা প্রদান করা উচিত না। কারণ আপনার একজন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, তারা 24 ঘন্টা অন ডিউটি থাকে, তারা ঘুম পড়লেও অন ডিউটি থাকে। তো সেই হিসেবে তাদের রেশন সুবিধা প্রদান করা উচিত, আর কারোর রেশন সুবিধা প্রদান করা উচিত না, আমার যেটা মনে হয়েছে আর কি। কারণ 9টা 5টা অফিস যারা করে, তাদেরকে 9টা 5টা অফিস করার পরে রেশন সুবিধা প্রদান করা ঠিক না। যাই হোক, আপনার যদি মনে হয় যে না, রেশন সুবিধা সবাই প্রদান করা উচিত, আপনারা দিতে পারেন। হ্যাঁ, আমার মনে হয়েছে যে না, এটা ঠিক না, আমি না দিয়ে দিছি। তারপরে বিপজ্জনক ও দুর্ঘটনার ঝুঁকি যুক্ত চাকরির ক্ষেত্রে বেতন স্কেলে কীভাবে প্রতিফলিত করা উচিত। আমার মনে হয় উচ্চ ঝুঁকির চাকরির জন্য অতিরিক্ত ঝুঁকি ভাতা প্রদান করা উচিত, এবং বিপজ্জনক পরিস্থিতিতে কর্মরত সকল কর্মচারীদের জন্য বিমা ও চিকিৎসা সুবিধা প্রদান করা উচিত। এটা কারণ আপনার ঝুঁকি ভাতা, একটা ঝুঁকি ভাতা দেওয়া উচিত, কারণ সে তার রিস্ক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে সেই ঝুঁকির কার্যক্রমটা করছে, সেই হিসেবে তার একটা সম্মানই রয়েছে, সেই হিসেবে অতিরিক্ত ঝুঁকি ভাতা প্রদান করা উচিত। এবং একই সাথে আপনার তার বিমা বা চিকিৎসা সুবিধা প্রদান করা উচিত। কারণ সে যদি কোনো একটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, তখন তার সারা জীবনটা চলবে কিভাবে, তার পরিবারটা চলবে কিভাবে, সেই হিসেবে সে যাতে আজীবন চিকিৎসা পায় তার সুবিধা প্রদান করা উচিত সরকারের। এবং একই সাথে একটা বিমা দেওয়া উচিত, যাতে সে ওই নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে তার পরিবারকে চালাতে পারে। একই সাথে আপনার যে পেনশন সুবিধা রয়েছে, সেই পেনশন সুবিধা তো তার চালু রাখা লাগবেই। তো এই সব বিষয়গুলো যদি ঠিকঠাক হয়, তাহলে আমার মনে হয় যে ঠিক আছে। তারপরে আপনি কি বর্তমানে দপ্তর পদবি ভিত্তিক মোবাইল ফোনের বিল বা সুবিধা পান কিনা। আমি পাই না, আমি দিলাম আমি পাই না, তো সেই হিসেবে আমি না দিয়েছি। দপ্তর ভিত্তিক আপনার ইন্টারনেট বা ফোন ভাতা বিল কত হওয়া উচিত। আমি মনে করি সর্বনিম্ন 1000 টাকা। তারপরে জীবনযাত্রার ব্যয় বাজার দর মোতাবেক করার লক্ষ্যে মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধি আরম্ভ করা উচিত কি। আমি মনে করি হ্যাঁ, সেটা করা উচিত। তারপরে মূল্যস্ফীতির সাথে সমন্বয়পূর্বক বেতন বৃদ্ধি কত বছর পর করা উচিত বলে আপনি মনে করেন। আমি মনে করি প্রতি 2 বছর অন্তর করা উচিত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সাথে বেতন কিভাবে সমানুপাতিক রাখা যায়, বেতন স্কেলের ভিতরে অন্তর্ভুক্ত করা উচিত। আমি যেটা মনে করি সেটাই আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি অন্য কোনো কিছু মনে হয়, আপনারা দিতে পারেন এখানে। তারপরের প্রশ্ন বিদ্যমান পেনশন সুবিধা সর্বশেষ বেতনের 90% কি যথেষ্ট। আমার মনে হয় হ্যাঁ, এটা সঠিক আছে।
তারপরে হচ্ছে বেতন পেনশনারদের জন্য বর্তমান প্রদত্ত চিকিৎসা ভাতা কি যথেষ্ট বলে আপনি মনে করেন? আমি মনে করি যে না। এই জন্য কি হওয়া উচিত, 65 বছরের নিচে হলে আপনার 5,000 টাকা সর্বনিম্ন দেওয়া উচিত এবং 65 বছরের উপরে হলে 8,000 টাকা দেওয়া উচিত। কারণ মানুষের যত বয়স বাড়ে তত তারা অসুস্থ হয়ে পড়ে, তাদের চিকিৎসার খরচও বাড়ে, বিভিন্ন ধরনের রোগ হয়। সেক্ষেত্রে চিকিৎসা খরচটা একটু বাড়াই দেওয়া উচিত। আমার যেটা মনে হয়েছে আমি দিচ্ছি, আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা দিতে পারেন। তারপরে ভোক্তা মূল্য সূচক অনুযায়ী জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে পেনশনভোগীদের কর্মচারীদের পেনশন বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে কি বলে আপনি মনে করেন? আমি মনে করি অবশ্যই আছে। তারপরে উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কি হারে হওয়া উচিত? সমানুপাতিক হারে। পেনশনভোগী কর্মচারীদের আনুতোষিক এর বর্তমান হার কি পর্যাপ্ত? আমার মনে হয়েছে যে না, এখানে প্রস্তাবিত হার 40% করা উচিত, সর্বনিম্ন 40% করা উচিত। তারপরে এইভাবে দেওয়ার পরে আপনার সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা কোন ভিত্তিতে নির্ধারণ করা উচিত? আমার এখানে মনে হয়েছে সততা, দক্ষতা, উদ্ভাবন, সৃজনশীলতা, সেবার মান, সময়ানুবর্তিতা, এগুলোর ভিতরে করা উচিত। সরকারি কর্মচারীদের স্বল্প বেতন কি দুর্নীতির অন্যতম কারণ বলে আপনি মনে করেন? আমি মনে করি অবশ্যই। একজন 8,200 টাকার বেতন পায়, যে সে 8,200 টাকার মূল বেতন হলে তার সব মিলাই হয়তো ঢাকা শহরে 17,000 টাকা বেতন হয়। 17,000 টাকা বেতন হলে যদি সর্বনিম্ন 12,000 টাকা আপনার বাড়ি ভাড়া দেয়, তাহলে সে কি চুরি করবে ছাড়া কী করবে? তার জীবনযাপন চালাইতে গেলে তো তার চুরিই করতে হবে। তো সেই হিসেবে সরকারি কর্মচারীদের স্বল্প বেতন কি দুর্নীতির অন্যতম কারণ বলে আপনি মনে করেন? আমি মনে করছি হ্যাঁ, এই জন্য হ্যাঁ দিয়ে দিচ্ছি। তারপরে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে কি দুর্নীতি হ্রাস পাবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে না, এখানে একটু আমি দ্বিমত পোষণ করছি। কারণ দুর্নীতি জিনিসটা আসলে শুধুমাত্র বেতনের উপরে নির্ভর করে না। দুর্নীতি আপনার লোভ লালসা অনেক কিছুর উপরে নির্ভর করে। তো বেতন বৃদ্ধি করলেই যে আপনার দুর্নীতি কমে যাবে এরকমটা না। আসেন তারপরের প্রশ্নটা যাই। দেশের সর্বস্তরে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য করণীয় পন্থা কী হতে পারে বলে মনে করেন? এখানে সততা, স্বচ্ছ পদোন্নতি, এখানে তারপরে হচ্ছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ডিজিটাল আর্থিক ব্যবস্থা, বাহ্যিক সম্পদ বিপণনে দাখিল, অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তি, ডিজিটাল টিম ও অন্যান্য বলতে আমি মনে করি যে ধর্মীয় অনুশাসন মেনে চলার শিক্ষা প্রদান করাটা একটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো ধর্মেই দুর্নীতি করতে হবে এরকম বলা নাই। তো সেই হিসেবে আপনার ধর্মীয় অনুশাসন মেনে চলার শিক্ষা প্রদান করা উচিত। এবং ভিজিল্যান্স টিম, আমার একটা মতামত যে আপনার বাংলাদেশের যত সরকারি অফিস আছে, আধা সরকারি অফিস আছে, প্রত্যেকটা অফিসে একটা করে ডিজিএফআই অথবা এনএসআই অথবা দুদকের একটা করে অফিস রাখা উচিত, যেখান থেকে আপনার ওই অফিসের কোনো দুর্নীতি হচ্ছে কিনা যেটা আপনার সেন্ট্রালি এক জায়গা থেকে মনিটর করা যাবে। এতে আপনার প্রত্যেকটা সরকারি দপ্তরের দুর্নীতি কমে যাবে এবং স্বচ্ছতা ফিরে আসবে। তারপরে হচ্ছে আপনার সরকারি কর্মচারীদের পদোন্নতিতে কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই জ্যেষ্ঠতা, প্রশিক্ষণ, উদ্ভাবন ও সৃজনশীলতা, সততা, কর্মদক্ষতা। এভাবে দেওয়ার পরে আপনার হচ্ছে তথ্যগুলো দেখাবে যে আপনি তথ্য পূরণ করছেন, সেগুলো এভাবে দেখাবে। আপনি যদি কোনো কিছু কারেকশন করতে চান তাহলে হচ্ছে এখানে কারেকশন করতে পারবেন। এডিটে ক্লিক করলে অটোমেটিক আপনার এখানে নিয়ে চলে আসবে, এডিট করতে পারবেন। তারপরে আবার একইভাবে আপনার পরবর্তী ধাপ এভাবে হচ্ছে আগাতে হবে। আগায়ে আপনার সর্বশেষ ধাপে যে আপনি ফাইনালি চেক করে আপনি জমা দিতে পারবেন। চূড়ান্ত জমা দিনে ক্লিক করলে অটোমেটিক আপনার তথ্যগুলো হচ্ছে সাবমিট হয়ে যাবে এবং সেটা প্রথম পেজে আপনাকে আবার নিয়ে আসবে। আশা করি বিষয়গুলো আপনারা দেখছেন এবং আপনার ছোট আমরা হয়তো মনে করি যে আমি জমা দিলেই কী বা হবে বা কী বা হবে না। তো বিষয়টা এরকম না। যখন আপনার মতামতগুলো আপনার দিতে থাকবেন তখন হয়তো বিষয়টা সরকারের আমলে আসবে, ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতনদের আমলে আসবে। তারা তাদের বিষয়গুলো বুঝে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আর আমার মনে হয় যে এইবারের যে বেতন কাঠামো বা বেতন
পে স্কেল যেটা হবে সেটা শুধুমাত্র পে স্কেল না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন না, এটার সাথে রাষ্ট্রের অনেক কিছু জড়ায় আছে। তো এটা আপনাদের যত বেশি মতামত আপনারা প্রদান করবেন ততই ভালো, এবং সরকার যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারে তাহলে এই রাষ্ট্রের অনেক 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 উন্নতি হবে, এবং আমরা সেটাই চাবো। ধন্যবাদ সবাইকে।